আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আমাকে একজন ভাই অনেক রিকোয়েস্ট করেছে ভিডিওটি অবশ্যই দেখতেছো, তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি আসলে অনেক খুশি হয়েছি 6 অধ্যায়ের এই কয়েকটা ক্লাসের জন্য তুমি অনেক রিকোয়েস্ট করেছো। তুমি না, মূলত তোমার সাথে আরও একজন ভাইয়া কমেন্ট করেছে। আর অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবকে এই চ্যানেলটির কথা বলতে পারো এবং এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। আই রিকোয়েস্ট ইউ, বিকজ আমি আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি এখন রাত 1:32 বাজে। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। আজকে আমি শেখাতে যাচ্ছি কিভাবে 3টি মার্ক একদম 100% শিওর নিজের অ্যাকাউন্টে চলে আসে। কারণ আমি এখন যে জিনিসটা শেখাবো সেটা মূলত ডাটা টাইপ সম্পর্কে। তো ডাটা টাইপ এর বিষয়ে মূলত প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বছরই প্রায় এই প্রশ্নটা চলে আসে। প্রশ্নটা ছিল এরকম: ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। ফিল্ডগুলো বলতে উদ্দীপকে প্রদত্ত টেবিলের ফিল্ডগুলো ব্যাখ্যা করো, বা টেবিলের প্রত্যেকটি ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করো, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে। বাট মূল কথা ডেটা টাইপ বর্ণনা বা ব্যাখ্যা, এই ডেটা টাইপ নিয়েই প্রশ্নটা থাকে। ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ডে 2018 সালে এই প্রশ্নটা আসে যে ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। আবার সিলেট, যশোর, বরিশাল 2017 সালেও একই প্রশ্নই আসে, ডেটা টাইপ ব্যাখ্যা করো। তারপর দিনাজপুর, ঢাকা, যশোর, বরিশাল, চট্টগ্রাম এই বোর্ডগুলোতেও 2016 সালে ঠিক একই রকম প্রশ্ন আসে যে ডাটা টাইপ ব্যাখ্যা করো। তো এই ডেটা টাইপ ব্যাখ্যা করতে বলে বা ডেটা টাইপ বর্ণনা করতে বলে, ডেটা টাইপগুলো লিখতে বলে। কিসের ডেটা টাইপ? একটা টেবিল দেওয়া থাকবে এবং এই টেবিলের মধ্যে কিছু তথ্য দেওয়া থাকবে। যেমন আমি ছোট্ট করে একটা টেবিল আর্ট করি, যেমন এটা একটা টেবিল। এখানে আছে রোল, দেন আছে নেম, এক্সাম ফিস দেওয়া আছে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে কিছু স্টুডেন্টের। এখন বলল যে এই টেবিলের, এটা উদ্দীপকে আছে ধরে নাও, এখন এই টেবিলের ডেটা টাইপগুলো ব্যাখ্যা করো, এবং এটা ম্যাক্সিমাম টাইম গ নাম্বারে থাকবে। তো এটা এতটাই সহজ, তারপরও ম্যাক্সিমামই পারে না। তো এই জন্যই আজকের এই ভিডিওটি পুরোটা দেখার পরে আল্লাহর রহমতে তুমি 3টা মার্ক কনফার্ম নিতে পারবা, আল্লাহ যদি তোমার সহায় থাকে। আমাকে আমি আগেই বলে রাখি, ছোট্ট একটা কাজ একটু করতে হবে। এই ভিডিওটা দেখার সময় তুমি অবশ্যই খাতা এবং কলম একটু সাথে রাখতে হবে, বিকজ কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় এগুলো খাতার মধ্যে লিখে নিতে হবে অ্যান্ড পরবর্তীতে মুখস্থ করে ফেলবা, দেন কমপ্লিট হয়ে যাবে। আর আমি এখন তো বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে টেক্সট। টেক্সট হচ্ছে কোনো কিছুর নাম জাতীয়, অক্ষর জাতীয়। তুমি কোনো কিছু লিখতেছো যেটা নাম বোঝাচ্ছে, অক্ষর দেওয়া আছে বা লেটার দেওয়া আছে, তাহলে আমরা এটা সরাসরি সংক্ষেপে লিখতে পারি যে নাম জাতীয় সকল তথ্যের ক্ষেত্রে টেক্সট ডেটা টাইপ ব্যবহার করা হয়। ওকে, এত কিছু বিস্তারিত ভিডিওটি লেখা যায় না, সো তুমি একটু চেষ্টা করো বুঝে নেওয়ার জন্য। তো টেক্সট হচ্ছে নাম জাতীয় সকল তথ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম তুমি এর বাংলা করলে কি হবে বলো তো? ডেট অ্যান্ড টাইম বলতে কি সময় তারিখ বোঝায় না? তার মানে ধরে নাও সময় এবং তারিখ সম্পর্কিত সকল তথ্যের ক্ষেত্রে। ওকে, এখন কথা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে আমি একটা জিনিস একটু মনে করিয়ে দেই। টেক্সটের ক্ষেত্রে যেমন একটা টেবিলের মধ্যে নেম ফিল্ড থাকে, তারপর আরও অনেক ফিল্ড থাকে না, ফাদার্স নেম, তারপর ডেজিগনেশন, তারপর ডিস্ট্রিক্ট নেম, তারপর সিটি নেম, দেন এই যে এগুলো থাকে এইগুলোই হচ্ছে মূলত টেক্সটের জন্য ব্যবহার করা হয়। আর ডেট অ্যান্ড টাইমের ক্ষেত্রে টেবিলের মধ্যে অনেক সময় থাকে না ডব। ডব মানে কি? আবার ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থ যদি থাকে, মানে জন্ম তারিখ থাকে, তাহলে তার ডেটা টাইপ হবে ডেট অ্যান্ড টাইম। জয়নিং ডেট, যোগদানের তারিখ যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও এই ডেট অ্যান্ড টাইম ব্যবহার করা হবে। তারপর দেখো কারেন্সি। কারেন্সি হচ্ছে মুদ্রা। তার মানে কি? অর্থ সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে এই কারেন্সি ব্যবহার করতে হবে। তাহলে এখানে লিখে নাও অর্থ সম্পর্কিত সকল তথ্যের ক্ষেত্রে, অর্থ সম্পর্কিত সকল তথ্যের ক্ষেত্রে কারেন্সি ডেটা টাইপ ব্যবহার করা হয়। তারপর আছে মেমো। মেমো হচ্ছে
ঠিকানা সম্পর্কিত। ঠিকানা বলতে কেমন? বর্ণনামূলক বোঝাবে, কোনো একটা বিষয় সম্পর্কে অনেক বর্ণনা করা বোঝাচ্ছে। যেমন একজন স্টুডেন্টের বর্ণনা সাইটে লেখা আছে, যেমন প্রথমে আছে স্টুডেন্ট নেম, রোল, তারপর হচ্ছে তার বর্ণনা ডিসক্রিপশন দেওয়া আছে যে স্টুডেন্টটা কেমন, তাহলে এই ক্ষেত্রে মেমো ব্যবহার করা হবে। আরেকটা ক্ষেত্রে দেখো ঠিকানা, অনেক সময় আমরা লিখি না 12/14 গুলশান ঢাকা, এই যে ঠিকানা, বাট এই ঠিকানার ক্ষেত্রে বাড়ি নাম্বার, রোড নাম্বার, এইগুলো সব পুরো বিস্তারিত তথ্য বর্ণনা করা বোঝালে তখন মেমো ব্যবহার করা হয়। তার মানে আমরা এটা লিখতে পারি ঠিকানা বা মন্তব্য সম্পর্কিত যে কোনো তথ্যের ক্ষেত্রে সকল তথ্যের জন্য মেমো ব্যবহার করা হয়। OLE, এই OLE কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? OLE এর পুনরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। ওকে, তো এই অবজেক্ট লিঙ্কিং এমবেডিং এটা ব্যবহার করা হয় কি জন্য? এটা ব্যবহার করা হচ্ছে মূলত অনেক সময় একটা টেবিলের মধ্যে এরকম হয় না, কিছু ভিডিও যুক্ত করা থাকে, কিছু অডিও যুক্ত করা থাকে, তো কিছু পিকচারও যুক্ত করা থাকে। তো মূলত এই যে অডিও, ভিডিও, পিকচার, এইগুলো তথ্য যুক্ত করার জন্য মূলত OLE ডেটা টাইপ ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখে নেই অডিও। তারপর আমরা আরেকটা বিষয় হচ্ছে নাম্বার। ইয়েস, নাম্বার কোথায় ব্যবহার করা হয়? নাম্বার মানে কি সংখ্যা জাতীয় তথ্য বোঝায় না? তাহলে আমরা এর জন্য লিখতে পারি সংখ্যা জাতীয় সকল তথ্য। সংখ্যা জাতীয় সকল তথ্যর ক্ষেত্রে নাম্বার ডেটা টাইপ ব্যবহার করা হয়। ইয়েস অথবা নো। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি না, কোনো একটা সিভি তৈরি করতে গেলে বা কোনো টেবিল, কিছু কিছু টেবিলের মধ্যে দেওয়া থাকে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত নাকি অবিবাহিত, ম্যারিড হলে টিক দিয়ে দেয়, অথবা ম্যারিড না হলে আনম্যারিড, যাই হোক, তারপরে বেতন পরিশোধ করা হলো কিনা, উপস্থিত ছিল কিনা, অ্যাবসেন্ট অর প্রেজেন্ট। তো এই ক্ষেত্রে আমরা ইয়েস অথবা নো উত্তর লিখি না, তো এই জন্য আমরা লিখবো এটার ক্ষেত্রে যে কোনো লজিক্যাল বা শর্তযুক্ত তথ্যের ক্ষেত্রে ইয়েস অথবা নো বা লজিক্যাল অর্ডার ব্যবহার করা হয়। ইয়েস, এখন চলো আমরা একটু এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই, কারণ তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হলে শুধু ডেটা টাইপগুলো লিখে দিলে তাহলে তো আর উত্তর, এতটুকু অ্যান্সার লিখলে কিন্তু ফুল মার্ক দিবে না। সো তোমাকে ফুল মার্ক নিতে হলে বিস্তারিত কিছু তথ্য লিখতে হবে এই ডেটা টাইপ সম্পর্কিত। তুমি যখন লিখবা টেক্সট, তখন টেক্সট সম্পর্কে বিস্তারিত যত তথ্য জানো ওই তথ্যগুলো অবশ্যই তোমাকে লিখতে হবে। তাহলে চলো আমরা একটু জেনে নেই। টেক্সট হচ্ছে নাম জাতীয় সকল তথ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। টেক্সট বা ক্যারেক্টার ফিল্ডে অক্ষর, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায়। সাধারণত এ ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ, অঙ্ক, চিহ্ন এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। তবে এ ডেটা নিয়ে কোনো গাণিতিক অপারেশনের কাজ করা যায় না। যেমন স্টুডেন্ট নেম, সিটি নেম, গ্রেড, পিতার নাম, ধর্ম, জন্মস্থান, অ্যাড্রেস ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা যায়। তারপরে আছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ডেট বা টাইম, ডেটা তারিখ ও সময় জাতীয় ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা যায়। এখানে সর্বোচ্চ 8টি বাইট পর্যন্ত ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় ডেট অফ বার্থ, জয়েনিং ডেট, অ্যাডমিশন ডেট ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের ডেটা টাইপগুলো ব্যবহার করা হয়। তারপর আছে কারেন্সি। কারেন্সি অর্থ সম্পর্কিত সকল তথ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মুদ্রা বা অর্থ সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হলো কারেন্সি। এ ধরনের ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইট বা 8টি অক্ষর জায়গা প্রয়োজন। যেমন স্যালারি, টিউশন ফি, বিল ইত্যাদি ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা যায়। তারপর আছে মেমো। মন্তব্য বা ঠিকানা সম্পর্কিত সকল তথ্যের ক্ষেত্রে মেমো ব্যবহার করা হয়। বর্ণনামূলক বা মন্তব্যমূলক লেখা লিখতে হবে যে ধরনের ফিল্ড, সেই ফিল্ডের ডেটা টাইপ নির্ধারণ করতে হবে মেমো। কারণ মেমো এমন এক ধরনের ডেটা টাইপ যেখানে সর্বোচ্চ 63,999টি ডেটা বর্ণ লেখা যায়। যেমন হবি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, অ্যাড্রেস ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। OLE এর পুনরূপ হলো অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। এর বিভিন্ন প্রোগ্রামে তৈরি করে তা ডেটাবেজে সংযোজনের জন্য ব্যবহৃত ফিল্ডে এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। এ ধরনের ডেটা টাইপের সাহায্যে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, অডিও, ভিডিও ইত্যাদি প্রোগ্রাম কোনো অবজেক্টে, যেমন বিশেষ করে টেক্সট, ছবি, গ্রাফ ইত্যাদি যোগ করা হয়। এ ধরনের ফিল্ডের জন্য মেমোরিতে 1 গিগাবাইট জায়গার প্রয়োজন হয়। তারপর হচ্ছে নাম্বার। সংখ্যা জাতীয় সকল তথ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাম্বার বা নিউমেরিক ফিল্ডে যোগ বা বিয়োগ চিহ্ন ছাড়াও
পূর্ণ সংখ্যা ব্যবহার করা যায়। সাধারণত 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয়। এখানে সর্বোচ্চ 8 বাইট পর্যন্ত ব্যবহার করা হয়। এই ফিল্ডের ডেটার উপর গাণিতিক অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। যেমন তুমি যদি চিন্তা করো টোটাল মার্কস, রোল নং, রেজাল্ট, বয়স ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। লজিক্যাল অর্ডার, ইয়েস বা নো, শর্ত সম্পর্কিত সকল তথ্যের ক্ষেত্রে যুক্তিমূলক কাজের জন্য এ ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়। সাধারণত যে সমস্ত ক্ষেত্রে ডেটার মান হ্যাঁ বা না, সত্য কিংবা মিথ্যা ইত্যাদি হয়, সেক্ষেত্রে এ ধরনের ডেটা টাইপগুলো ব্যবহার করা হয়। এ ধরনের ডেটা টাইপ বিশিষ্ট ফিল্ডের জন্য মেমোরিতে 1 বিট জায়গা প্রয়োজন হয়। অ্যাপ্রুভাল স্ট্যাটাস, যেমন অ্যাপ্রুভড অথবা নট অ্যাপ্রুভড, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড অথবা আনম্যারিড, রেজাল্ট স্ট্যাটাস, পাস্ট অথবা ফেল ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের ডেটা টাইপগুলো ব্যবহার করা হয়। তো এবার আমরা এই টপিকসের উপর কিভাবে প্রশ্ন থাকে সেগুলো দেখব এবং কিছু সৃজনশীল একটু সলভ করতে যাচ্ছি। প্রথমে আমি একটা টেবিল তৈরি করে নিচ্ছি। ধরে নাও এটা একটা উদ্দীপক, উদ্দীপকের মধ্যে আমরা কিছু টেবিল দেখি না, প্রশ্নে মূলত এরকম কিছু টেবিল দেওয়া থাকে এবং নিচে গ নাম্বার প্রশ্নের মধ্যে লেখা থাকে উদ্দীপকের টেবিলটির ডেটা টাইপ ব্যাখ্যা করো। এরকমও বলতে পারে উদ্দীপকের টেবিলটির প্রথম কলামে ডেটা টাইপ ব্যাখ্যা করো অথবা দ্বিতীয় কলামে ডেটা টাইপ ব্যাখ্যা করো, এগুলোও থাকতে পারে। তো মূলত ধরে নেই এভাবেই আছে উদ্দীপকের টেবিলটির ডেটা টাইপ ব্যাখ্যা করো। তাহলে আমাদের কিভাবে অ্যান্সার করতে হবে? প্রথমেই আমরা যেটা করব, ছোট্ট করে একটা টেবিল আর্ট করব এবং টেবিলটা কিভাবে আর্ট করব, পাশাপাশি 2টা ঘর থাকবে, কেমন? এবং এই 2টা ঘরের মধ্যে এখানে শিরোনাম আছে কয়টা? 1টা 2টা 3টা। এই যে 3টা ফিল্ড আছে না, এই 3টা ফিল্ডের জন্য প্রথমে একটা শিরোনাম, তারপর 3টা ঘর তৈরি করব। প্রথমে আমরা এই কাজটা করে নিব। তারপর প্রথমে আমরা লিখব ফিল্ড নেম, FIELD, ফিল্ড নেম। তারপর হচ্ছে তোমার এখানে দিতে হবে ডাটা টাইপ বা ডেটা টাইপ। ওকে, এখন কথা হচ্ছে আমাদের এইখানে ফিল্ড নেম লিখলাম, ডেটা টাইপ লিখলাম, এই যে প্রত্যেকটা ঘরে, এই ঘরে এই শিরোনাম, তারপর শিরোনাম, তারপর শিরোনাম। আমরা মূলত এই যে এখানে 1টা 2টা 3টে আছে না, এই জন্য কিন্তু আমি 1টা 2টা 3টে ঘর তৈরি করলাম, অনেক সময় বিভ্রান্ত হতে পারো। তো প্রথমে আমি লিখব রোল, তো রোল লিখলাম, তারপরে আছে নেম, নেম লিখলাম, তারপর হচ্ছে GPA, এই হয়ে গেছে। তারপর রোল, নেম, GPA, এই যে তথ্যগুলো ফিল্ড নেমগুলো দিয়ে দিলাম। এখন ফিল্ড নেমে যেমন রোলের ঘরের মধ্যে কি আছে দেখো তো, সংখ্যা জাতীয় তথ্য না? তো আমি কি শিখিয়েছি একটু আগে, সংখ্যা জাতীয় সকল তথ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করি নাম্বার ডেটা টাইপ। তাহলে আমরা এখানে লিখবো জাস্ট নাম্বার। তারপর নাম, নেমে আছে এখানে, তো নামের ক্ষেত্রে দেখো তো সব নাম আছে না? তো আমি এর আগে শিখিয়েছি যে নাম সম্পর্কিত যে কোনো তথ্য হলে আমরা মূলত লিখি টেক্সট ডেটা টাইপ। তাহলে আমরা এখানে লিখব টেক্সট ডেটা টাইপ। তারপর হচ্ছে জিপিএ এর ক্ষেত্রে দেখো এখানে জিপিএ গ্রেড পয়েন্ট নাম্বার জাতীয় তথ্য না, ভগ্নাংশ আছে যেখানে, তাহলে এই নাম্বার জাতীয় তথ্যের ক্ষেত্রে আমরা কিন্তু নাম্বার লিখি। এখন কথা হচ্ছে শুধু এইটুকু দিলেই কি আমাকে 3 দিয়ে দিবে? না, তুমি স্ক্রিনে যে বিস্তারিত তথ্যগুলো দেখতে পাচ্ছ, সাপোজ নাম্বার সম্পর্কে যে তথ্যগুলো দেখতে পাচ্ছ, তোমাকে অবশ্যই নাম্বার সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে লিখে দিতে হবে, এই টেবিলটার নিচে লিখবা। তারপরে যেমন টেক্সট সম্পর্কে যে বিস্তারিত তথ্যটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই তথ্যগুলো সব নিচে লিখে দিবা। তারপর এই যে নাম্বার সম্পর্কে তো অলরেডি একবার দিয়েই দিছো, সো আর দেওয়া লাগবে না। তাহলে তুমি নাম্বার আর টেক্সট সম্পর্কে এই তথ্যগুলো দিয়ে দিলেই আল্লাহর রহমতে তুমি 3 মার্ক পেয়ে যাবা। যেমন আগে জিপিএ ছিল, এখন জিপিএ এর জায়গায় কি আছে? এক্সাম ফি আছে। তো এক্সাম ফি আছে, প্রত্যেকটা তথ্য দেওয়া আছে। এখন কথা হচ্ছে এখানেও তো নাম্বার সংখ্যা জাতীয় তথ্য, তাহলে কি আমরা এখানে নাম্বারই লিখবো? না, নাম্বার লিখবো না। কেন লিখবো না বলো তো? কারণ এটা অর্থ সম্পর্কিত, এখানে নাম্বার থাকলেও মূলত অর্থ সম্পর্কিত তথ্য বোঝাচ্ছে। আর অর্থ সম্পর্কিত তথ্য বোঝানোর কারণে আমরা এইটার জন্য লিখব নাম্বার না লিখে লিখব কারেন্সি। তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং নিচে তোমাকে এই টেবিলটির নিচে তোমাকে যে অ্যান্সারটা লিখতে হবে সেখানে তুমি লিখবা স্ক্রিনে প্রদত্ত এই তথ্যগুলো সব লিখে দিবা, কারণ কারেন্সি সম্পর্কে এই তথ্যগুলোই ব্যবহার করা হয়। তারপর এখানে সাপোজ এক্সাম ডেট দেওয়া আছে,
তখন তুমি কি করবা, এক্সাম ডেট, তাহলে এখানে সময় সম্পর্কিত তথ্য না তারিখের সময় সম্পর্কিত, তাহলে আমরা এখানে সরাসরি এই যে কারেন্সির জায়গায় লিখে দিব ডেট অ্যান্ড টাইম, তাহলেই হয়ে যাবে ডেট অ্যান্ড টাইম। অথবা যদি এখানে 3টা ফিল্ড না থেকে যদি 10টা ফিল্ডও থাকতো তাহলেও কিন্তু আমরা ঠিক একই রকমভাবে নিচে 10টা ঘরই তৈরি করতাম এবং এই 10টা ঘরের মধ্যে প্রথম ঘরগুলোতে প্রত্যেকটা শিরোনাম লিখে দিতাম, দেন দ্বিতীয় ঘরে প্রত্যেকটা ওই শিরোনামের অর্থাৎ এই টেবিল অনুসারে প্রত্যেকটা শিরোনামের মধ্যে ডেটা টাইপগুলো ব্যাখ্যা করে দিতাম। তারপর দেখো অ্যাড্রেসের মধ্যে যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, এখন আমরা এখানে কি করব, যদি ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকে তাহলে কিন্তু এটা ঠিকানা প্রপারলি বোঝাচ্ছে না, এখানে মন্তব্য বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে, কোন একটা নাম বোঝাচ্ছে, একটা শহরের নাম বোঝাচ্ছে বা একটা জেলার নাম বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে ডেট অ্যান্ড টাইমটা মুছে ফেলি, তাহলে আমরা এই অ্যাড্রেসের জন্য আমরা এখানে কি লিখব, অ্যাড্রেসের জন্য আমরা লিখব টেক্সট, বিকজ এগুলো সব কোনো না কোনো নাম বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম বিস্তারিত কিভাবে অ্যান্সার করব। এমন যদি দেখা যাচ্ছে আরও অনেক টেবিলের মধ্যে আরও অনেক তথ্য থাকতে পারে, তখন আমরা এই বিষয়গুলো একটু চিন্তা করব যে কোনটা সংখ্যা জাতীয় বোঝাচ্ছে, কোনটা নাম জাতীয় বোঝাচ্ছে, তারপরে কোনটা তারিখ সম্পর্কিত বোঝাচ্ছে, তারপর কোনটা অর্থ সম্পর্কিত বোঝাচ্ছে, স্যালারি থাকতে পারতো, তারপর কোনটা অডিও ভিডিও বা কোনো পিকচার বোঝাচ্ছে। তাহলে আমরা আবার তো থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ। আর যারা অপেক্ষায় ছিলে এই ভিডিওটার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তুমি অ্যাটলিস্ট তোমার আরও 10 জন বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলে দাও, তাহলে আমি হয়তো একটু আরও বেশি অনুপ্রাণিত হব এবং নতুন করে ভিডিওগুলো তৈরি করার জন্য আরও বেশি চেষ্টা করব। কারণ আমাকে মোটিভেট করার জন্য তোমার একটা সাবস্ক্রাইবই যথেষ্ট। পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই চলে আসবে এবং সেখানেও হয়তো বা আরও 4টা মার্ক, সো অপেক্ষায় থাকতে হবে আগামী ভিডিওর জন্য।